আমি তানিম। আমার সাথে একটি ঘটনা ঘটেছিল যেটি কিনা আমার জীবনকে পুরোপুরিভাবে বদলে দিয়েছিল। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি আমার চাকরির স্থানে ছিলাম। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আজকে আমরা তানিমের জীবনের ঘটনা জানব। আমাদেরকে রাজশাহী থেকে তানিম তার জীবনের ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি শুনতে আমাদের শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখুন। তাহলে চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। গ্র্যাজুয়েশন শেষ করার পরে অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটা চাকরিতে ঢোকা দরকার, কারণ পরিবারের সাপোর্টও তো প্রয়োজন। আমি মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। আমার নাম তানিম। সকলে আমাকে নানান ধরনের চাপ দিত এটা ওটা করার জন্য। স্টুডেন্ট লাইফে অবশ্য টিউশনি করিয়ে টুকটাক নিজের হাত খরচ এবং পড়াশোনা চালিয়েছি। তবে এখন মধ্যবিত্ত পরিবারে বাবার সাপোর্ট না হলে হয়তো বিষয়টা খারাপ দেখায়। সেই জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কিছুদিন পরেই যখন রেজাল্ট পেলাম তখন বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করলাম। আমি মোটামুটি ছাত্র খারাপ ছিলাম না, রেজাল্ট বেশ ভালোই হয়েছে। বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তবে চাকরি তেমন হয়নি আসলে। আর যেখান থেকে ইনভাইটেশন লেটার এসেছে সেইখানগুলোতে আমার আসলে পছন্দ হয়নি। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে ইমেল চেক করতেই অবাক হয়ে গেলাম। আমি যেটা ভেবেছিলাম এমনটা হবে আমি কখনো কল্পনা করিনি। ইমেল খুলতেই দেখলাম যে আমার মেইলে একটা জায়গা থেকে মেইল এসেছে জয়েনিং লেটার, মানে জয়েন করার জন্য। আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আমি কোনো কলেজের লেকচারার হব। আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি সেই বিষয়ে চট্টগ্রামের একটা অঞ্চলে আমাকে একটা ইউনিভার্সিটি থেকে, মানে কলেজ থেকে ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে জুনিয়র লেকচারার হিসেবে। এটা দেখে আমি ভীষণ চমকে গেলাম এবং মনে মনে ভাবলাম যে আমার সম্ভবত স্বপ্নটা পূরণ হতে চলেছে, কারণ এইসব কিছু আমার কাছে খুব ভালো লাগে। আমি যে সাবজেক্টে পড়েছি সেই সাবজেক্টটা পড়াবো সেটা আমার কাছে একটু অন্যরকম এবং ব্যতিক্রম। সেই জন্য আমি তখন বাসা থেকে কোনো কিছু না বলেই, মানে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম সেই জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমি সেখানে গিয়ে আমার ডিউটিতে জয়েন করলাম। প্রথমে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তিনি আমার প্রশংসা করলেন এবং কিছু এথিক্স শিখিয়ে দিলেন যে শিক্ষক হতে হতে কী লাগে সেটা অবশ্যই কিন্তু মাথায় রেখো। আমি সব কিছু বুঝে ক্লাস নেওয়া শুরু করলাম। কলেজের পাশেই একটা বাড়িতে, মানে হচ্ছে একটা বাসা ভাড়া নিলাম থাকার জন্য। জায়গাটা একটু সেকেলে আর কি, মানে গ্রাম অঞ্চল তো এবং পুরাতন জায়গা। তবে এতে আমার সমস্যা হচ্ছে না, কারণ গ্রাম অঞ্চলে আসার কিছু শখ ছিল। সারা জীবন তো শহরেই বড় হয়েছি, গ্রাম অঞ্চলে এসে এখানের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, পাশাপাশি আমি এখানে থাকছি, এরকম তাই ঢের। আমার কাছে বরঞ্চ ভালোই লাগছিল। প্রথম একদিন এসে অবশ্য কলেজের একটা রুমে থেকেছি, তবে পরের দিনই বাসা ঠিক করে ফেলেছি, তাতে সমস্যা হয়নি। আমি যে বাসাটায় থাকি তার বাসার আশেপাশে আর কোনো ঘর দোর নেই, খুবই শুনশান জায়গা। রাস্তার ওই ধারে শুধুমাত্র একটা বাড়ি। আর যেহেতু চট্টগ্রামের এই সাইডের অঞ্চল, সেহেতু একটু টুকটাক ঝোপঝাড় এবং পাহাড়ি অঞ্চল আছে, যা কিনা আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগতো। এখানে আসার পর আমার নিজের কাছেই কেমন যেন সবকিছু অন্যরকম লাগতে শুরু করলো। মনে হচ্ছিল যেন আমি ইচ্ছা করে এখানে এসেছি। নিয়মিতই ক্লাস আমি নিচ্ছিলাম এবং সমস্ত কিছু ভালোভাবে চলছিল। এই পর্যন্ত স্বাভাবিক থাকলে হয়তো ভালো হতো। আমি ওইখানে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটা সাইকেল কিনলাম। সাইকেলটা মূলত আমার কলেজ থেকে যাওয়া এবং আসার জন্য, কারণ কলেজ থেকে বাসাটা ছিল প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি ব্যবধানে দূরে। নিয়মিতই দেখা যেত কিছু আমাকে আগে আগে বের হতে হতো, তবে যে সাইকেল হতো তাহলে বিষয়টা ভালো হতো। আর আরেকটা অভ্যাস ছিল, রাত্রেবেলা প্রায়ই ঢাকা শহরে আমি সাইকেল নিয়ে বের হয়ে পড়তাম। আমার একটা সাইকেল ছিল, সেটা নিয়ে আমি রাত্রেবেলা বের হতাম এবং ঢাকা শহরের রাত্রিবেলা ঘোরার আমার অভ্যাস রয়েছে। কিন্তু এরকম শুনশান গ্রাম অঞ্চলে জ্যোৎস্না রাতে যদি সাইকেল নিয়ে বের হই তাহলে বিষয়টা কত মজাদার হবে, সেই কথা চিন্তা করেও আমার মূলত সাইকেল কেনা। আর বিকেলবেলা একটু আশপাশ সাইকেল দিয়ে ঘোরা যাবে, এই জন্য আমি কিনলাম। যেমন কথা তেমন কাজ। প্রায় দিনই রাত্রেবেলা আমি সাইকেল নিয়ে বের হতে লাগলাম এবং আশেপাশে যত জায়গা আছে সেগুলো ঘুরে দেখতে লাগলাম। যেহেতু শুরুর কিছুদিন আমার নিজের কোনো কিছু ছিল না রান্না করার জন্য, সেহেতু আমাকে ওই বাজারে গিয়ে হোটেলেই খেতে হতো। পরবর্তীতে অবশ্য নিজে সমস্ত কিছু ব্যবস্থা করেছি, যার কারণে আমার তেমন সমস্যা হচ্ছিল না।
আর সাইকেল দিয়ে নিয়মিত বাজারে গিয়ে বাজার করে আসতাম, বিকেলবেলা একটু আশেপাশে বের হতাম, আর রাত্রেবেলা বিশেষ করে জ্যোৎস্না রাতগুলোতে আমি অবশ্যই রাত্রে বের হতাম। এটা আমার একটা অভ্যাস হয়ে দাঁড়ালো, কারণ জ্যোৎস্না রাতে এরকম পাহাড়ি অঞ্চল এবং শুনশান জায়গা দিয়ে ঘুরতে আমার বেশ আনন্দই লাগছিল এবং খুবই চমৎকার। কিন্তু সেই রাতে আমার সঙ্গে এরকম একটা চমকপ্রদ ঘটনা ঘটবে তা আসলেই অবিশ্বাস করার মতো, এবং আমি সেটা কল্পনাও করতে পারিনি কখনো। সেটা ছিল একদম জ্যোৎস্না এবং পূর্ণিমা রাত। রাত তখন 11টা কি 11:30 হবে। আমি বাইরে বের হলাম, ভাবলাম যে আজকে একটু দূরে যাব এবং অনেক রাত করে ফিরবো, কারণ আগামীকাল ছিল শুক্রবার এবং সেদিন ছিল আমার কলেজ বন্ধ। তো সেহেতু আমার ওই বিষয়ে কোনো চিন্তা ছিল না, কলেজ বন্ধ, তারপর আবার ভালো লাগছিল ঘুরতে। জ্যোৎস্না রাত, এরকম রাত খুব কমই আসে। আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম, বাসা থেকে বেশ খানিকটা দূরে চলে আসলাম এবং একটুখানি এগোতেই খেয়াল করলাম পাহাড়ের নিচে বিশাল এক নদী বয়ে চলেছে। এই নদীতে এর আগে কখনো দেখিনি। নদীর পাড়ে বেশ খানিকক্ষণ বসে থাকলাম। ওইখান থেকে জ্যোৎস্না দেখতে এত চমৎকার লাগছিল, আর নদীর পাড়টা বাঁধানো ছিল বলে আরও চমৎকার লাগছিল। আমার মন যেন একদম ভরে গেল সবকিছু দেখে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত তখন প্রায় 1টা বাজে। তখন জ্যোৎস্না একদম মাথা থেকে খানিকটা ঢলে পড়েছে। পুরো আসমানের সমস্ত জায়গা একদম পরিষ্কার এবং পাহাড়ি কিছু অঞ্চল একদম পরিষ্কার। রাস্তাগুলো পাহাড়ি হওয়ার কারণে সাইকেল চালাতে মাঝে মধ্যে বেগ পোহাতে হয়, হেঁটে দেখা যায় কি যে সামনের দিকে যেতে হয়। এই কারণে আমি অনেক সময় নেমে সামনের দিকে হাঁটতে শুরু করি। বেশ খানিকক্ষণ সেখানে দেখার পর আমি সাইকেল চালাতে চালাতে অন্য একটা রাস্তায় ঢুকে গেলাম। তবে আশ্চর্য বিষয় হচ্ছে আমি বাড়িতে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কোন দিক থেকে এসেছি সেটাই বুঝতে পারছি না। আর ওই অঞ্চলে নেটওয়ার্ক পাওয়াটাও একটু মুশকিল, যার কারণে খানিকটা বিপদগ্রস্ত নিজেকে মনে হলো। আমি সেই রাস্তা দিয়ে চলে লাগছিলাম হচ্ছে কি শহরের দিকে, কারণ মনে হচ্ছিল যে এই রাস্তা দিয়ে এসেছি। বেশ খানিকক্ষণ এগিয়ে যাওয়ার পর আমার কাছে একটা শুনশান জায়গা পড়লো, তবে সেটা পাহাড়ি অঞ্চল না। দুই পাশে ফসলি জমি আছে এবং এখানেও এরকম জায়গা অনেক আছে। ওইখানে আসার পর আমি দেখলাম শুনশান এবং সারি সারি তাল গাছ লাগানো সেই রাস্তার দুই ধারে। আচমকা সেই তাল গাছের ওপর থেকে কিছু একটা লাফ দিয়ে রাস্তার উপর পড়লো। সেটা অনেকটা 4 হাত পাওয়ালা মানুষের মতো। লাফ দিয়ে রাস্তার পর পড়ার সঙ্গে সঙ্গেই সে দৌড়ে রাস্তা পার হয়ে অন্যদিকে চলে গেল। এটা দেখে আমি আচমকা দাঁড়িয়ে গেলাম। আশ্চর্য তো, তাল গাছের উপর থেকে লাফ দিয়ে এরকম 4 পা হাতওয়ালা জন্তু উপর থেকে কিভাবে নামলো নিচে? তার তো ব্যথা পাবার কথা, কিন্তু সেটা না পেয়ে সে দৌড়ে এখান থেকে বেরিয়ে গেল। আমার তো কোনো কিছু বোধগম্য হচ্ছে না। আচমকা এটা দেখে আমি সত্যিই চমকে গেলাম। তারপর আমি সেদিক দিয়ে যেতে খানিকটা ভয় পেলাম, কারণ তাল গাছের মধ্যে যদি অন্য কোনো কিছু থাকে। ঠিক আমাকে অবাক করে দিয়ে আবার দুটো জিনিস ওইখান থেকে লাফ দিল, এবং সেই দুটো জিনিস স্বাভাবিক কোনো জিনিস ছিল না। তাদেরকে দেখতে অনেকটা কালো মানুষের মতো লাগছিল। তবে মানুষ যদি এত উপর থেকে লাফ দেয় তাহলে তো তার নির্ঘাত হাত পা ভেঙে যাবার কথা, কিন্তু এই জিনিসটার হাত পা যে একদমই ভাঙলো না, যার কারণে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। পেছন দিকে যাব, কিন্তু আমি আসার সময় এই রাস্তা ধরে এসেছিলাম, এখন আমাকে এই রাস্তা ধরে ফেরত যেতে হবে, কারণ এই একটাই রাস্তা আছে। কিছু বুঝতে পারছি না। বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম। তারপর ভাবলাম যে সাইকেলটা জোরে টান দিয়ে এই রাস্তাটা পার হলেই ওই পাশে গিয়ে লোকালয় পড়বে, তারপর আর সমস্যা হবে না। যেমন কথা তেমন কাজ। খুব জোরে সাইকেলটা টান দিলাম অনেক দূর থেকে, এবং বেশ বেগ ছিল সাইকেলে। খানিকটা সামনে যেতেই হুড়মুড় করে কোনো কিছুর সঙ্গে একটা বেঁধে আমি পড়ে গেলাম। তবে সেই জিনিসটা কী ছিল আমি জানি না, কারণ পুরো রাস্তা ছিল ফাঁকা এবং ওখানে কেউ ছিল না। তবে মনে হলো যে কোনো মানুষ বা কোনো কিছুর সঙ্গে বেঁধে আমি পড়ে গিয়েছি, কিন্তু সব থেকে বড় কথা ওইখানে কোনো কিচ্ছু ছিল না। এবং আশ্চর্যজনকভাবে আমি উল্টে কীভাবে পড়ে গেলাম তাই বুঝতে পারলাম না। আমি উল্টে পড়ে হাতের খানিকটা বেশ খানিকটা ছুলে গেল, এবং তখনই আমার আশপাশে কাউকে অনুভব করলাম। তারা আমাকে দেখা দিচ্ছিল না বা দৃশ্যমান ছিল না। তারা সঙ্গে সঙ্গেই আমাকে সেখান থেকে তুলে হাওয়ায় ভাসিয়ে ফেললো। মানে আমি বুঝতে পারছিলাম যে কেউ একজন আমাকে ধরে উপরে উঠিয়ে রেখেছে, এবং আমি তখন চিৎকার করতে লাগলাম, কেউ আছো, বাঁচাও আমাকে, কেউ থাকলে আমাকে বাঁচাও। আমি আসলে বুঝতে পারছিলাম যে কি জিনিস আমাকে ধরে রেখেছে। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখন আমাকে ওইখান থেকে চেলে সজোরে মাটির দিকে ফেলে দেয়, এবং আমি পাশে থাকা একটা খড়ের গাদা ছিল, মেবি এইখানকার কোনো একটা খড়ের গাদা, সেই খড়ের গাদার উপর পড়ে অল্পের জন্য মাটিতে পড়ার হাত থেকে বেঁচে যায়। না হলে হয়তো ওইখানেই আমার হাত পা ফেটে যেত বা মাথা ফেটে যেত, এরকম একটা অবস্থা। আমি উঠে তখন সেখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি খেয়াল করলাম যে কেউ একজন আমাকে সজোরে লাথি, ঘুষি এবং কিল মারছে, কিন্তু কে মারছে কিছু বুঝতে পারছি না।
আমি সঙ্গে সঙ্গে বললাম, কে কে এখানে, কে এরকম চিল্লাপাল্লা করছে, কে আমাকে মারধর করছে? এই কথা বলতেই আশপাশ থেকে কোনো একটা গ্যাংরানির শব্দ আমি পেলাম, কিন্তু ততক্ষণে আমাকে মারধর করে প্রায় শুইয়ে ফেলেছে। আমি কিছু বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি ঘটছে এটা, আর এটা কি আদতেও সত্যি নাকি কোনো কিছু, আমি কি স্বপ্ন দেখছি নাকি কোনো কিছু। আমার সাইকেলটা সেখানেই ওরকমভাবে কাত হয়ে পড়ে আছে এবং আমি অনেকটা আঘাত পেয়ে সেখানে পড়ে গেলাম। আমার সেন্স থাকলো না। কতক্ষণ সেখানে পড়েছিলাম আমি জানি না, তবে আমি সম্পূর্ণ সেন্সলেস হয়ে গেলাম। এবং কে বা কারা এরকমভাবে আমাকে মারলো, কিসের জন্য মারলো, বা আমি সাইকেল দিয়ে যাওয়ার সময় কার সঙ্গে আঘাত পেয়েছিলাম, সেসব বিষয়ে আমি কিছু জানি না। পরের দিন সকালবেলা যখন আমার জ্ঞান ফিরল, আমার তো জানি যে গতকালকে কি ঘটেছে, আমাকে কেউ বা কারা মেরেছে এবং তাদেরকে আমি দেখতে পাইনি। তারা নিশ্চয়ই কোনো অশরীরী ছিল এবং আমি তো ভয় পেয়ে ওইখানেই প্রায় মারা যাবার জোগাড়। কারণ গ্রাম অঞ্চলে এরকমভাবে এর আগে কখনো থাকা হয়নি, বা এর আগে কখনো এরকমভাবে এরকম রাত্রেবেলা এরকম কোনো সমস্যার সম্মুখীন হওয়া হয়নি। আমি ভূতপ্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু গতকালকে যা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম এবং লাফ দিয়ে উঠে আমি বললাম, আমি কিছু করিনি, আমাকে মেরেন না, আমাকে মেরেন না। তখন আমি চোখ খুলে খেয়াল করলাম যে আমি আমার নিজের ঘরে শুয়ে আছি। আমার হাতে পায়ে বেশ খানিকটা ক্ষত এবং কালকে যে আমি মার খেয়েছি সেই মার খাওয়ার চিহ্ন একদম স্পষ্ট। কিছু বুঝতে পারছিলাম না আমাকে এখানে কে নিয়ে আসলো, আর আশ্চর্যজনকভাবে আমি আসলেই কিছু বুঝতে পারছি না যে আমি এখানে কিভাবে আসলাম, বা আমার হাতে ব্যান্ডেজ কিসের জন্য, গতকালকের ঘটনা কি সত্য কিনা। আমি নাম থেকে খেয়াল করলাম পায়েও বেশ খানিকটা আঘাত পেয়েছি। তারপর হাতে বেশ কিছু জিনিসের আঁচড় দেখলাম এবং খুবই ধারালো আঁচড়, সেইগুলো মানে কেউ নখ দিয়ে কুড়িয়েছে এরকম আঁচড়। আমি দেখে তখন স্পষ্ট বুঝতে পারলাম যে গতকালকে নিশ্চয়ই কোনো পিচাস বা ভূতের খপ্পরে পড়েছিলাম। তবে এই জিনিসটা আমি বিশ্বাস করি না। এই জিনিস কিভাবে হলো কিছুই তো বুঝতে পারছি না। আশ্চর্যজনক ঘটনা না এটা? সত্যিই আশ্চর্যজনক ঘটনা, কারণ এটা তো হবারই কথা না। আমি উঠে বাইরে আসলাম, দেখলাম আমার সাইকেলটাই বেশ খানিকটা আঘাত পেয়েছে, অনেক জায়গায় রং উঠে গিয়েছে। আমি পড়ে গিয়ে যে আমার হাঁটু চলে গিয়েছিল এবং হাত চলে গিয়েছিল সেটাও আমি স্পষ্ট দেখলাম। তবে কেউ একজন আমার এই সমস্ত কিছু ব্যান্ডেজ করেছে এবং সব কিছু মুছে কোনো একটা জংলি পাতা টাতা লাগিয়ে দিয়েছে। কিন্তু এই ধরনের জংলি পাতা তো কারোর লাগানোর কথা না। তাহলে কি কোনো গ্রামবাসী দেখেছিল? আমার মাথায় কিছু ঢুকছে না। ওই দিন যেহেতু আমার বন্ধ ছিল, সেহেতু আমি সারা দিনই বাসায় ঘুমালাম, আর কেউ আমাকে দেখতে আসলো না। ভেবেছিলাম হয়তো কেউ, কিন্তু কেউ আসলো না কিসের জন্য। রাত্রেবেলা আমার ঘুম ভাঙলো, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি বাইরে খাবার জন্য যাওয়ার জন্য উঠলাম মাত্র। মানে সারাদিন তো কিছু খাইনি, কালকে অসুস্থ ছিলাম, তারপর আবার সারাদিন ঘুমিয়েছি। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো আমার। আজকে জুমার নামাজও পড়তে যাইনি। তো সব মিলিয়ে আমার শরীরের সাথে কি ঘটছে সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। ঘুম ভেঙে আমি বাইরে যখন যেতে যাব, মানে সাইকেলের কাছে যখন আমি যাব, তার আগে যখন দরজা খুললাম, আমি খেয়াল করলাম আমার নাকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ভেসে আসছে এবং সেটা ছিল খাবারের সুঘ্রাণ। খুব চমৎকার ফ্লেভারের একটা খাবার এবং ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম আমি যে টেবিলে বসে খাবার খাই, সেই টেবিলের ওপর 4-5 রকমের বাটি রয়েছে এবং সেই বাটির উৎকাতেই দেখলাম বাটির ভিতরে নানান ধরনের খাবার রয়েছে। পরে ভাবলাম খাবারগুলো হয়তো কেউ দিয়ে গিয়েছে, খেতে বসি। তারপর চেয়ারটা টান দিয়ে খাবারগুলো খেতে লাগলাম। খাবারগুলো ছিল অত্যাধিক সুস্বাদু এবং খুবই চমৎকার। সাথে এক বাটি পায়েসের মতো কোনো একটা মিষ্টিও দিয়ে গিয়েছে। মানে খেতে অনেকটা ওইরকমই। আমি প্রথমে চেখে দেখেছি। পায়েস জাতীয় মিষ্টি আমার খুব পছন্দ। যখন 3-4 নেলা মুখে নিয়ে পরের নেওয়ালা নিতে গেলাম, তখন আমার মনে হলো আশ্চর্য তো, এরকম সুস্বাদু এবং দামি খাবার আমার ঘরে কে রেখে গেল? আর খাবারগুলো তখনও গরম ছিল। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, আমার ঘরের ভিতর থেকে তো সিটকারি লাগানো ছিল। বাইরে থেকে কেউ আমার ঘরে প্রবেশ করার কোনোভাবেই সম্ভব না। কেউ জানালা দিয়ে এগুলো দিয়ে যাবে, কিন্তু এত সুন্দরভাবে এত দূরে কিভাবে রাখবে? নিশ্চয়ই সে হাত দিয়ে এখানে রাখতে পারবে না। আর এইসব বাটিগুলো এই জানালা দিয়ে ঢুকবেও না। তাহলে এগুলো এখানে কে দিয়ে গেল? আমার তো মাথায় কিছু ঢুকছে না। তখনই আমার নাকে একটা অদ্ভুত সুঘ্রাণ ভেসে আসলো। এই সুঘ্রাণটা ছিল কোনো একটা ফুলের সুঘ্রাণ, খুবই পরিচিত একটা ফুলের সুঘ্রাণ। তবে আমার আশেপাশে কোনো ফুল গাছ নেই এবং কোনো পারফিউমই নেই যে এরকম সুঘ্রাণ আসবে। আর আশেপাশে কোনো রাস্তাও নেই যে কোনো মানুষ আসলে সেই মানুষের গায়ের সুঘ্রাণটা আসবে। কিছু তো বুঝতে পারছি না। আমি পেছন দিকে তাকাতেই আচমকা মনে হলো যে আমার পেছন দিয়ে কেউ একজন সরে গেল, মানে পেছনে তাকাতেই দৌড় মেরে বেরিয়ে গেল। আমার মাথা আসলে কিছু ঢুকছে না। আমি সবসময় শহরে বড় হয়েছি, গ্রামের এসব জিনিস সম্পর্কে আমার মোটেই বিন্দুমাত্র ধারণা নেই।
তাহলে কি আমার পেছনে কোনো ভূত প্রেত লেগেছে, যারা কিনা না না, এটা কিভাবে সম্ভব? খাবারগুলো কে দিয়ে গেল? আমি সঙ্গে সঙ্গেই খাবারগুলো রেখে হাত মুখ মুছে নিলাম, কারণ কে না কে দিয়ে গিয়েছে। খাবারগুলো তখনও গরম ছিল এবং ধোঁয়া উঠছিল খাবার থেকে। কে এখানে রেখে গিয়েছে সেটাই আমি কিছু বুঝতে পারছি না। আশ্চর্যজনকভাবে আমার সাথে সমস্ত অদ্ভুত অদ্ভুত সব জিনিস ঘটছে। তারপর আমার যেহেতু খানিকটা ক্ষুধা লেগেছিল, অল্প একটু খেয়েছি, তাতে খানিকটা ক্ষুধা নিবারণ হয়েছে। তখন আমি আমার বিছানায় আবার চলে গেলাম। গিয়ে ল্যাপটপটা অন করতেই দেখলাম ল্যাপটপ অন হচ্ছে না। তাতে চার্জ আছে, সব কিছু আছে, কিন্তু অন হচ্ছে না। খানিকক্ষণ বাদেই চলে গেল বিদ্যুৎ। বিদ্যুৎ চলে যাবার জন্য এত পরিমাণ মেজাজ খারাপ হলো। এখানে আবার লোডশেডিংয়ের একটু প্রবলেম আছে। খানিকক্ষণ বাদে লোডশেডিং হয় এবং যার কারণে ল্যাপটপে সবসময় চার্জ দিয়ে রাখি, কিন্তু হঠাৎ করে ল্যাপটপটা অন হচ্ছে না কিসের জন্য। তারপর আমি আমার ফোনের দিকে তাকিয়ে দেখি ফোনেও চার্জ নেই, 1% চার্জ আছে। খানিকক্ষণের মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে। ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গেই ফোনটা শাট ডাউন হয়ে গেল। সুইচ অফ হতেই এত পরিমাণ মেজাজ খারাপ হলো। একে তো ল্যাপটপ অন হচ্ছে না, তারপর আবার এটা বন্ধ হয়ে গেল। একটা টর্চ লাইট নিয়ে এসেছিলাম, টর্চ লাইটটা কোথায় একটু খুঁজতে হবে। সেটা খোঁজার জন্য আমি যখন বিছানা থেকে নিচে পা রাখলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল ঘরের ভিতরে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাও আবার জানালার পাশে। আমি সেখানে থমকে দাঁড়ালাম। কি ব্যাপার, জানালার পাশে কে? আমার হাত পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা, তখন ওগুলো নিয়ে এরকম নড়ে বেড়াচ্ছি। তখন আমি খানিকটা ব্যথা পেলাম, মানে তাকে ডাকতে গিয়ে বললাম, ওইখানে কে? কে ওখানে দাঁড়িয়ে আছেন? দ্রুত সামনে আসুন। কে ঘরের ভিতরে? চারিদিকে যেহেতু অন্ধকার ছিল সেহেতু কোনো আওয়াজ আসছিল না, তবে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং সুঘ্রাণটা সম্ভবত তার গা থেকেই আসছে। নিশ্চয়ই কেউ ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং এই খাবারগুলোও সেই এনেছে। আমার সিক্স সেন্স তাই বলছে। আমি তাকে আবার খুব কড়া ভাষায় বললাম, কে? কে ওখানে? কোনো উত্তর দিল না। তারপর আমি যখন মাটিতে পা ফেলতেই আমার ক্ষত জায়গাগুলো একটা আঘাত পেলাম। আঘাত পেতেই ওমাকে বলে চিৎকার মেরে উঠলাম। তখনই সে সামনে এসে আমাকে খপ করে ধরে ফেলল, এবং এবার আমি স্পষ্টত বুঝে ফেললাম যে আমার ঘরের ভিতরে কেউ আছে, এবং যে আমাকে ধরেছে তার হাতটা ছিল অত্যাধিক ঠান্ডা এবং খুব নরম। সঙ্গে সঙ্গে সে ধরে আমাকে স্বাভাবিক করে তুলল, মানে হচ্ছে বিছানার উপর বসিয়ে দিল এবং আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। ঠিক তখনই বিদ্যুৎ চলে আসলো। আমাকে অবাক করে দিয়ে পুরো ঘরের ভিতরে আমি কাউকে দেখতে পেলাম না। এমনকি যে খাবারের প্লেটগুলো ছিল সেই খাবারের প্লেটগুলো সেখানে নেই। তাহলে আমি তখন কি খেলাম, আর ঘরের ভিতরে কে ছিল, কে আমাকে স্পর্শ করলো? আমার মাথায় কিছু ঢুকছে না। যাই হোক, ওই দিন আমি আর বাহিরে গেলাম না। শরীরটা একটু খারাপ লাগছিল, সম্ভবত শরীরে জ্বর চলে এসেছে, এবং জ্বরের ঘরে কি আবল তাবল রাত্রেবেলা বকেছি বলতে পারবো না। পরের দিন সকালবেলা ঘুম যখন খুললো, আমি খেয়াল করলাম দরজায় কেউ মিহি করে টোকা দিচ্ছে। আমাদের কলেজের অঙ্ক স্যার এসেছেন। তিনি এসে বললেন যে, কি ব্যাপার, আপনি আজকে কলেজে গেলেন না? আপনাকে দেখার জন্য আমাকে পাঠানো হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জানার জন্য। তিনি আমার অবস্থা দেখেই বুঝতে পারলেন যে আমার শরীর খারাপ এবং আমার নিশ্চয়ই জ্বর বা অন্য কোনো কিছু হয়েছে। তিনি আমার শরীরে হাত দিতেই বুঝে গেলেন, আর হাতে ব্যান্ডেজ দেখে বুঝলেন যে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করেছি। তখন তিনি বললেন, কি ব্যাপার মশাই, এসেই এরকম অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে, কোথায় গিয়েছিলেন? আমি তখন তাকে বললাম যে আসলে গতকালকে সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে এরকম অবস্থা হয়েছে। তখন তিনি বললেন যে, কি যে করেন না, আপনার শরীরে তো জ্বরও চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কলেজে যেতে হবে না, আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিব। উনি মূলত হচ্ছে আমাকে আপনার কাছে পাঠিয়েছে যে আজকে ক্লাসে আসেনি, কোনো নোটিশ দেননি, এই জন্যই। ঠিক আছে, আপনি থাকুন। হ্যাঁ, তাই বলে তিনি চলে গেলেন। আমি সকালবেলা উঠে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম। ততক্ষণে জ্বর খানিকটা সেরেছে, তবে প্যারাসিটামল খাওয়ার পর জ্বর পুরোপুরি ছেড়ে দিল। রান্না করতে যাবো তাতে তো ভালো লাগছে না। তারপর তালা দিয়ে ঘরের বাইরে বের হতে যাব। যখনই তালাটা খোঁজার জন্য সেই ডাইনিং টেবিলের কাছাকাছি গেলাম, আমি দেখলাম আমার টেবিল ভর্তি নাস্তা রয়েছে। বেশ বড় সাইজের দুটো রুটি রয়েছে, এবং সেই রুটি এত বড় সাইজ যে আমার এক হাতের সমান হবে, এত বড় সাইজের রুটি। পাশে মাংস জাতীয় কোনো খাবার, তবে সেই মাংসে নেই কোনো মশলা, শুধুমাত্র মাংস সিদ্ধ করে রাখা। এরকম দেখে প্রথমে একটু বৃষ্টি লাগলো, তবে আমি বুঝতে পারছিলাম না খাবারগুলো কে দিয়ে যাচ্ছে। তখন মনে মনে ভাবলাম, এটা কি তাহলে ভাই দিয়ে গেল নাকি? তখন মনে মনে আবার ভাবলাম যে ভাই কেমনভাবে দিয়ে যাবে, উনি তো জানেই না যে আমি অসুস্থ। আমার মাথায় কিছু ঢুকছে না। তখন আবার আমার নাকে সেই তীব্র ঘ্রাণটা ভেসে আসলো। অদ্ভুত তো, এরকম একটা ঘটনা বারবার আমার সঙ্গে ঘটছে, এটা একটা রহস্যজনক বিষয় না? আমাকে সে রাতের বেলা কে মারলো, কে আমাকে ঘরে নিয়ে আসলো, আমি
কালকে রাত থেকে কি হচ্ছে আমার সঙ্গে কিছু বুঝতে পারছি না। খাবার মাঝে মধ্যে দেখি, আবার খাবার দেখি না, আবার ঠিকই পেট ভরে, আবার দেখি খাবারের প্লেট উধাও হয়ে গিয়েছে, ঘরে অদ্ভুত সুঘ্রাণ, কেউ আমাকে ধরে ফেলে, আবার কারেন্ট আসলে তাকে আমি দেখি না, কিছু বুঝতে পারছি না। প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই কোনো কিছু না ভেবে সেই মাংস এবং রুটি খেতে লাগলাম। তবে ভাই বিশ্বাস করবেন না, সেই খাবারগুলো এত চমৎকার ছিল, তাতে না ছিল কোনো মশলা, না ছিল কোনো ঝাল, খুবই দুর্দান্ত এবং অসাধারণ। আমি খেয়ে তো সেই খাবারের ফ্যান হয়ে গেলাম। নিজে নিজেই বলে উঠলাম, খাবারটা কে রান্না করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তখনই আমার কানে একটা অদ্ভুত কণ্ঠ ভেসে আসলো, তবে সেই কণ্ঠের উৎস আমি খুঁজে পেলাম না। কণ্ঠতে কিছু একটা বলছিল, তবে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ হচ্ছে কি অবস্থা সেসব বিষয়ে ডাক্তারের কাছ থেকে পরামর্শ দিতে হবে। আমি বাইরে এসে একটা গাড়ি নিয়ে চলে গেলাম হসপিটালে। ডাক্তার দেখিয়ে তিনি বললেন যে আপনার তো সব কিছু করাই আছে, সমস্যা হবে না, এগুলো খুব দ্রুত সেরে যাবে, আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, কিছুদিন খান ঠিক হয়ে যাবে। তারপরে আমি ওষুধগুলো কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আসার পথে কলেজ হয়ে আসলাম। প্রিন্সিপাল দেখে বললেন, কি অবস্থা মশাই, এরকম কীভাবে করেছেন, আপনার হাতের তো একদম 12টা, এরকম ঝুলে টুলে একদম বিশ্রী অবস্থা, কীরকমভাবে সাইকেল চালান, পাহাড়ি রাস্তা একটু দেখে শুনে চালান, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার সুস্থ হলে তারপর আপনি আসেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মোটামুটি কায়দায় আমার খানিকটা সুস্থ হলে 2-3 দিনের মতো সময় লাগলো আর কি পুরোপুরিভাবে সুস্থ হতে। আমার হাতে আঘাত পেয়েছিলাম, সকল জায়গায় ব্যান্ডেজ লাগানো ছিল। তো এই 2-3 দিনের মধ্যেও এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে। প্রত্যেক দিন আমার জন্য খাবার আসতো, আমি যে খাবার রান্না করব সেটা আমি করতে পারতাম না। আমি যে বাজারে যাব, বাজার সদাই আমি করতে পারতাম না, কারণ খাবার নিয়মিত আমার বাসায় আসছে 3 বেলায়, সকাল দুপুর রাত, এবং সেই খাবার প্লেটগুলো আমি নিজে সরাচ্ছি না, সেগুলো অটোমেটিক্যালি সরে যাচ্ছে। এই জিনিসগুলো আমার মাথায় ঢুকছে না, মানে এই জিনিসগুলো ভেবে ভেবে আমি যেন একদম পাগল হয়ে যাচ্ছিলাম। কি করব কোনো কিছুই মাথায় ঢুকছিল না। যাই হোক, এরকম করে আমি সুস্থ হলাম। তারপর আবার ক্লাস করার জন্য গেলাম। তো ক্লাস শেষে ওই দিনকে আমার আবার বাড়ি থেকে ফিরতে দেরি হলো। আমাদের কলেজে একটা ফাংশন ছিল, সেই ফাংশন শেষ করে প্রিন্সিপালের বাড়িতে দাওয়াত গ্রহণ করে বাড়িতে ফিরতে 10টা সাড়ে 10টার মতো বেজে গেল। তো আমি হেঁটেই বাড়ি ফিরছিলাম। প্রিন্সিপালের বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা বেশি দূরে না, হেঁটেই বাড়ি ফিরছিলাম। তো ফেরার পথে আচমকা খেয়াল করলাম যে আমার পেছন পেছন কেউ একজন আসছে, এবং সেটা একটা মেয়ে। আমি কিছু বুঝতে পারলাম না, একটা মেয়ে আমার পেছন পেছন আসছে। আমি যে রাস্তায় নিচ্ছি না কেন, মেয়েটা সেই রাস্তায় নিচ্ছে। তারপর আমার বাড়ির কাছাকাছি আসতেই আমি মেয়েটাকে আর দেখতে পেলাম না। তবে মেয়েটার পরনে ছিল অদ্ভুত রকমের এক ড্রেস, বিয়েতে সাধারণত যে ধরনের ড্রেস পরা হয় ঠিক ওই জাতীয় ড্রেস। কিন্তু মেয়েটা ওই জাতীয় ড্রেস কেন পরেছে? এখানের সব মেয়েরা কি এই জাতীয় ড্রেস পরে নাকি? কিন্তু এর আগে তো এরকম ড্রেস পরা কোনো মেয়েকে আমি দেখিনি। খানিকটা আশ্চর্যই হলাম। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসে আজকে আমি আর কোনো খাবার দেখতে পেলাম না। অদ্ভুত বিষয় হচ্ছে, আজকে যে আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তাহলে কি সেই লোকটা জানে যে আমাকে নিয়মিত খাবার দিয়ে যায়, এবং কেন দিয়ে যায় তা তো আমি বুঝতে পারছি না। যাই হোক, ওইটা এত চিন্তা করতে ইচ্ছে হলো না, টায়ার্ড ছিলাম বেশ, ক্লাস করিয়ে সমস্ত কিছু করিয়ে বেশ টায়ার্ড ছিলাম। বাসায় এসে শুতেই ঘুমিয়ে পড়লাম, এবং মশারিও টানা নেই। এমনকি ওই রাতে ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো। আমাদের এখানে প্রায় বৃষ্টি হয়, এবং কাঁথা মশারি কোনো কিছু সাথে নেইনি। অবাক করার মতো বিষয় হচ্ছে, রাত তখন প্রায় 2:30টার মতো বাজে। প্রচণ্ড শীতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের উপরে কাঁথা দেওয়া, এবং মানে পা বলতে একদম কোমরের আগ পর্যন্ত কাঁথা দেওয়া, এবং আমার মশারি টানানো। আমি তো এগুলো করিনি, তাহলে কে করলো? সত্যি আমি অবাক হচ্ছিলাম এইসব জিনিস দেখে। কাঁথা আমি এখানে নামাইনি, কারণ 3-4 দিন বৃষ্টি হয়নি। আর এর আগে যে সময় জ্বর ছিল, সেই জ্বরের সময় কাঁথা আমার সাথেই থাকতো, কাঁথা আলমারিতে তুলে রেখেছিলাম। আমি সত্যি অবাক হয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে থেকে আবার একই কাণ্ড, কেউ একজন খাবার রেখে গিয়েছে। আর আমার যে কাপড়গুলো যেগুলো আমি কাচার জন্য রেখে দিয়েছিলাম, সেই কাপড়গুলো কেউ একজন কেচে বাইরে শুকাতে দিয়েছে। আমি আশেপাশের অনেকে জিজ্ঞেস করলাম যে এরকম কোনো কিছু কেউ করছে নাকি, আর আশেপাশে বাড়িঘর দূরও তেমন নেই, করার তো সুযোগই নেই। খানিকটা কিঞ্চিত অবাক হয়েছিলাম এসব বিষয় নিয়ে। ওইদিন ক্লাস শেষ করে আবার বাড়িতে আসলাম। এদিন রাত্রেবেলায় মূলত আমি বিষয়টা জানতে পারলাম যে আসল ঘটনা কি। আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, এবং ওই খাবারই খেয়েছিলাম যে খাবার আমার টেবিলের উপর রেখে দিয়ে যেত কেউ। আমি ঘুমিয়ে পড়লাম, ভাবলাম যে আজকে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কালকে সকাল সকাল উঠতে পারবো, কারণ কালকে সকালে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তারপর ওইখান থেকে আমরা আমাদের কলেজে যাব। তো ঘুম থেকে উঠে সেটা করার সিদ্ধান্ত নিলাম। আচমকা রাত তখন 12টা কি 12:30 হবে, আমার ঘুম হঠাৎ করে ভেঙে গেল। আর আশেপাশে কোনো বাড়িঘর না থাকার কারণে
আমার মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমাতে ভয় লাগতো। তো আচমকা আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে। জানালাটা খুলে দিলে ওইখান থেকে বাইরে থেকে খানিকটা আলো আসে এবং সে আলোতে বোঝা যায় যে কেউ একজন আমার পায়ের কাছে বসে আছে। আমি আচমকা উঠে বসে পড়লাম। বসে তখন একটা কোণায় সরে গিয়ে বললাম, কে কে আপনি? আপনি কে এবং এখানে কি করছেন? তখন আমার রুমটা পুরো গন্ধে মোমো করছিল। খুব অদ্ভুত সুঘ্রাণ, যে সুঘ্রাণটা আমাকে যেন একদম পাগল করে তুলছিল। তখন আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে আপনি কে এবং এখানে কি করছেন? তারপর আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা মারতেই খেয়াল করলাম খুব সুন্দরী একটা মেয়ে আমার ওখানে বসে আছে এবং সেই গাউন পরা, যে গাউন পরা একটা মেয়ে আমাকে ফলো করছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে এবং আপনি এখানে কিভাবে প্রবেশ করলেন? আর আপনি সেই মেয়েটা না আমাকে সেদিনকে ফলো করছিলেন? মেয়েটা তখন বলল, হ্যাঁ আমি সেই মেয়েটি এবং এতদিন আপনার সঙ্গেই আছি, কিন্তু আপনি বুঝতে পারেন না কেন বলুন তো? আমি যতদিন না দেখা দিব ততদিন পর্যন্ত নিশ্চয় আপনি বুঝতে পারবেন না। এমনটাই বুঝি পণ করেছেন? এরকম শুদ্ধ এবং খুব চমৎকার কণ্ঠে আমাকে বলতে লাগলো। আমি তখন বললাম, আমি আসলে বুঝতে পারছি না, আমার মাথায় সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনি আমার ঘরের ভিতরে কিভাবে আসলেন? ঘর তো ভেতর থেকে বন্ধ করা, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি এখানে কিভাবে বসে আছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটা তখন একটু হাসলো, বেশ অট্ট হাসিতেই হাসলো। তার কণ্ঠস্বর, তার চেহারা সবই অমায়িক। ফ্ল্যাশ লাইটের আলোতে খুব ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি হাত বাড়িয়ে মূল লাইটটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিতেই আমি যা চোখের সামনে দেখলাম তা আসলেই ছিল অদ্ভুত এবং খুব মায়াবী। একটা মেয়ে, অতীব সুন্দরী একটা মেয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে এবং এত সুন্দর যে তার সৌন্দর্যে অন্য সমস্ত কিছু মূর্ত হয়ে যাবে, যা কিনা আমাকে সত্যি অবাক করলো এবং খুবই পাগলের মতো করে ফেললো। বিষয়টা বুঝে ওঠার আগে মেয়েটা আমার পাশে এসে বসলো। মেয়েটার গা থেকেই সেই সুঘ্রাণটা আসছিল। তখন মেয়েটা আমাকে দেখে বলল, আপনি সত্যিই কিছু বোঝেন না যে আমি আপনার কাছে আসি, কেন আসি? এই যে আপনাকে নিয়মিত খাবার দিয়ে যাই, আপনার সমস্ত কাজগুলো আমি করে দিয়ে যাই। আপনি কি একটুও বোঝার চেষ্টা করেন না যে আপনার কাছে কেন আসি? সে রাতে আপনি যখন আহত হয়ে সেখানে পড়েছিলেন, তখন আপনাকে দেখে আমার ভীষণ মায়া হয়েছিল। তারপর আপনাকে সুস্থ করার জন্য অনেক কিছু করেছি, কিন্তু আপনি খুবই স্বার্থপর লোক। তো আপনি মোটেই আমার কোনো খোঁজ নেন না। আমি যেখানে আছি আপনি বুঝেও না বোঝার ভান করেন। কেন করুন বলুন তো? আমার তখন ঢোক গিলতে লাগলাম। ঢোক গিলে বললাম, আমি আসলে কিছু বুঝতে পারছি না। আপনি আমাকে একটু বিষয়টা ক্লিয়ার করবেন যে আপনি কে, আপনি কেন আমার কাছে এসেছেন, বা কেন এখানে এরকমভাবে ঘরের ভিতরে ঢুকেছেন? কি চাচ্ছেন আমার কাছে বলুন তো? মেয়েটা তখন একটু হতাশ হয়ে বলল, হাই রে আমার প্রেমিক, তুমি এতক্ষণে এই প্রশ্ন করছো আমাকে যে আমি কে? তুমি কি জানো তোমার সঙ্গে আমি কতদিন ধরে আছি? আমি বললাম, না, কিন্তু খুলে না বললে কীভাবে বুঝবো? আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে দেখে আমার একটু ভয় লাগছে। মেয়েটি তখন বলে উঠল, আমাকে দেখে ভয় লাগছে? আমি মোটেই কি সুন্দরী না? তখন আমি বললাম, না সুন্দরী, তবে আপনাকে দেখতে একটু অস্বাভাবিক। মানে মেয়েরা সাধারণত এরকম হয় না, এরকম সুন্দর, গঠনমূলক সুন্দর, মানে এত চমৎকার করে তৈরি করা, এরকম কোনো মেয়ে আমি দেখিনি। তখন সে বলল, কিভাবে দেখবেন? আমি তো কোনো মেয়ে না, আমি হচ্ছি... আচ্ছা ঠিক আছে, সেটা পরে বলছি। আমি শুরু থেকে সমস্ত কিছু বলি, আর দয়া করে ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু আমি চলে যাব, আর কিন্তু কখনো আসবো না। আমি খানিকটা নিজেকে বুঝিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি না, আপনি বলুন আপনি কে? মেয়েটি তখন বলল, সেই রাতে যখন আমি খেয়াল করলাম যে কয়েকটা জিন মিলে তোমাকে মারধর করছে, তখন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম আর কি। আমি প্রায় দিনই এদিক দিয়ে যাতায়াত করি এবং আমার শহর এখান থেকে বেশ খানিকটা দূরে। তো যে জিনগুলো তোমাকে মারধর করছিল সেই জিনগুলো আমাদেরই কাবিলার জিন ছিল। তো তোমাকে কেন মারধর করছিল আমি জানি না, এখন পর্যন্ত জানি না, কারণ ওদের কাছ থেকে আমি শুনিনি। ওরা জাস্ট খালি এতটুকু বলেছিল যে ওদের যাতায়াত পথে নাকি তুমি এসেছিলে, এই কারণে তোমাকে মারধর করছিল। যাই হোক, ওরা যখন তোমাকে মারধর করছিল তখন আমি সেখান দিয়ে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে আমি তখন মাটিতে নেমে আসি। নেমে এসে প্রথম দেখাই তোমাকে আমার ভালো লেগে যায় এবং সেই জিনগুলোকে বলি যে কি ব্যাপার, ওকে মারছো কিসের জন্য? আর তোমাদেরকে বলেছি না যে মানুষের আশেপাশে ভিড়বে না কখনো, কেন এখানে এরকমভাবে ইয়ে করছো? তখন ওদের মধ্যে থেকে একজন বলল, ওই ছেলেটা আমাদের রাস্তায় এসেছে, আমরা ওদের রাস্তায় যাইনি। তারপর ওদেরকে ওখান থেকে ভাগিয়ে দিলাম। ওরা ছিল হচ্ছে আমাদের অঞ্চলের ফাজিল এবং দুষ্টু কিছু ছেলে পেলে আর কি। তো ওদেরকে ভাগিয়ে দেওয়ার পর ওরা ওখান থেকে চলে গেল। আমি তখন তোমাকে আমার কোলের উপর নিলাম, নিয়ে দেখলাম যে তুমি বেশ খানিকটা আহত এবং প্রায় অচেতন, তোমার গা থেকে রক্ত ঝরছে।
তখন আমি তোমাকে ওইখান থেকে তোমার বাড়িতে নিয়ে আসি এবং তুমি কোথায় থাকো সেটা আমি লোকেশন ট্র্যাক করি। তারপর তোমাকে এই বাড়িতে আনার পর তোমাকে আমি সুন্দর মতো ট্রিটমেন্ট দেই, যেসব পাতা লাগিয়ে দেওয়ার দরকার, যেসব করলে রক্ত বন্ধ হবে, সেসব বিষয় সমস্ত কিছু করি। এসব বিষয়ে আমি কিন্তু জানতাম না। আমাদের ওইখানে এক দাদিমা আছে, দাদিমা আবার এই জিনিসগুলো করেন এবং উনি মানুষের অনেক চিকিৎসা করিয়েছেন। এই কারণে আমি সেই দাদিমার কাছে যাই এবং দাদিমাকে নিয়ে এখানে এসে তোমার সমস্ত জায়গায় পট্টি লাগানো এবং যা যা করার সমস্ত কিছু করি। তারপর দাদিমা চলে যায়, বলে কি যে ছেলেটি কে? আমি তখন বললাম, দাদিমা তুমি যাও, কে সেটা তোমার ভাবতে হবে না। তারপর দাদিমাকে দিয়ে আসি। এর পরের দিন আপনি মোটামুটি কায়দায় সুস্থ হন, কিন্তু আমি দেখলাম যে আপনি খাবার উদ্দেশ্যে বাইরে যাচ্ছেন। তখন সেটা দেখে আমার খারাপ লাগলো। আর মূলত হচ্ছে আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে, যে এই কারণে আপনার কোনো কষ্ট যেন আমার তেমন সহ্য হতে লাগলো না আর কি। তখন থেকে ভাবলাম যে আপনার সমস্ত কিছু আমি করে দিব। এরপর আমি আপনার জন্য খাবার রাখলাম সেখানে। আপনি না বুঝেই খাবারগুলো খেতে লাগলেন। পরবর্তীতে যখন বুঝতে পারলেন তখন খাবারগুলো খেলেন না বা এভাবে রেখে দিলেন। মনে করলেন যে কেউ একজন দিয়ে গিয়েছে বা কে দিয়ে গিয়েছে, ভালো হবে কিনা খারাপ হবে, এটা ভেবেই মূলত হচ্ছে আপনি রেখে দিয়েছিলেন। দেখে আমার একটু হাসি পেয়েছিল, তবে আমি পরবর্তীতে এটা নিয়ে যাই। তারপরে দেখলাম যে আপনি বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন, আপনার জ্বর চলে আসলো, হয়তো ব্যথার জন্য বা অন্য কোনো কিছুর জন্য। ওইদিন সারা রাত আমি আপনার সেবা করেছি, আপনার হাত পা টিপে দিয়েছি, আপনার যেখানে যেখানে ক্ষত সেই ক্ষতগুলো ঠিক করার চেষ্টা করেছি। পরের দিন যখন আপনি সকালবেলা আবার উঠলেন, ওঠার পর আমি দেখলাম যে আবার আপনার খাবার দরকার, আপনি বাইরে গিয়ে খাবেন বা এখানে রান্না করে খাবেন, এটা আমার কেমন যেন ভালো লাগছিল না। তখন আমি আবার আপনার জন্য খাবার রেখে গেলাম। তারপর আপনি সেই খাবারগুলো খেলেন, দেখে আমার বেশ ভালো লাগলো এবং মোটামুটি কায়দায় আপনি খানিকটা সুস্থ হচ্ছিলেন। তারপর ডাক্তারের কাছে গেলেন, ওষুধ নিয়ে আসলেন এবং ওই দিন থেকেই আপনার প্রতি কেমন যেন একটা যত্ন চলে আসলো আমার। আপনার প্রতি যত্ন না করলে আমার ভালো লাগতো না। নিয়মিতই আমি আপনাকে দেখতাম। আপনি করে বলছি কিসের জন্য? তুমি করেই বলি। তাতে কি কোনো সমস্যা আছে কোনো? আমি বললাম না, কিন্তু তারপরে বলুন। তারপর মেয়েটি আবার আমাকে বলতে লাগলো, তারপর আর কি, তারপর থেকে আমি তোমার সঙ্গে আছি, তোমার যখন যা লাগে তাই আমি করি। তোমার খাবার লাগলে খাবার দিয়ে যাই, তোমার জামা কাপড় ধুয়ে দিই, তোমার সমস্ত কাজকর্ম আমি করে দিই। এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোনো আশরাফুল মাকলুকাত না, আমি তোমাদের জগতের কেউ না। তবে বিশ্বাস করো, সেটাতে প্রথম যখন রক্তাক্ত অবস্থায় তোমাকে দেখলাম, তোমাকে দেখে আমার এত ভালো লাগলো যে আমার আর ফিরে যেতেই ইচ্ছে হলো না। ইচ্ছে হলো যে তোমার সঙ্গেই সবসময় থাকি। এবং আমি যে এগুলো করতে করতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে এবং তোমার আচার আচরণ চলাফেরা সমস্ত কিছু দেখলেই বোঝা যায়। তোমার সরলতা, তোমার সৌন্দর্য এবং প্রত্যেকটা জিনিসের মুগ্ধ হয়ে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এতদিন তো তোমাকে শুধুমাত্র ভালো লাগতো, কিন্তু সেই ভালো লাগা থেকে কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেছে এই কয়েকদিন আমি সত্যি বুঝতে পারিনি। মনে মনে ভাবলাম যে আমি এরকমভাবে লুকোচুরি খেলা খেললে তুমি হয়তো আমাকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না, আর আমার মনের কথাটাও তোমাকে আমার জানানো হবে না। এই জন্য আজকে সরাসরি ভাবলাম আমার মনের কথাটা তোমাকে সরাসরি জানিয়ে দিই। এবং আমি যে একটা পড়ি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি যদি তোমাকে ভালোবাসি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি এখানে একটা ঢেকর গিললাম, কারণ তার কথাগুলো আমার হজম হচ্ছিল না এবং বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। আমি বললাম, তুমি কি সত্যি কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। পরি বলে কি কিছু হয় নাকি? জিনাদের ব্যাপারে শুনেছি, আর সেদিন যে জিনারা মেরেছে সেটাও আমি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না, কারণ জিনারা এরকমটা করতেই পারে। জিনাদের চলার রাস্তায় আসলে তারা মানুষের ক্ষতি করে, কিন্তু পরি যে হয় সেটা আমার তো বিশ্বাস হচ্ছে না। মেয়েটি তখন রেগে গিয়ে বলল, কেন আমাকে দেখে কি বিশ্বাস হচ্ছে না যে আমি একটা পরি, আমি কোনো মানুষ না? আরও কিছু বিশ্বাস করাতে হবে? সেটা বলতেই ও আমার হাত ধরে সঙ্গে সঙ্গেই চোখে একটা পট্টি দিয়ে অন্য একটা জগতে আমাকে নিয়ে আসলো। মানে ওই জায়গা থেকে সম্পূর্ণ আলাদা, এবং আমি যে শূন্যে ভাসছি সেটা আমি তখন পর্যন্ত বুঝতে পারিনি। যখন নিচের দিকে তাকালাম তখনই আমি বুঝতে পারছি শূন্যে ভাসছি। আমি সঙ্গে সঙ্গেই তাকে তার হাত পা জড়িয়ে ধরে, মানে তার কাছাকাছি গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, আমি নিচে পড়ে যাবো, কোথায় নিয়ে আসলে আমাকে? আমি তখন বললাম, এবার তো বিশ্বাস হয়েছে যে আমি কোনো মানুষ না বা অন্য কোনো কিছু না, আমি একটা পড়ি। তখন আমি বললাম, হ্যাঁ রে বাবা, আমি মজা করছি। আমি তো জানি, সেই শুরুর দিন থেকেই জানি যে তুমি স্বাভাবিক কোনো মানুষ না, বা আমার সঙ্গে এমন কোনো কিছু একটা জিনিস আছে যা কিনা কোনো মানুষের জগতে পড়ে না বা অন্য কোনো কিছু না। কিন্তু সেটা যে তোমার মতো একটা সুন্দরী পড়ি, সেটা তো আমার বিশ্বাস হচ্ছিল না, এবং এটা আমার বিশ্বাস করতে এখন পর্যন্ত কষ্ট হচ্ছে।
সত্যি তোমার মতো এরকম একটা সুন্দরী পরী আমাকে ভালোবাসে এবং আমার প্রেমে পড়েছে? এটা তো সত্যি অবিশ্বাস্য ব্যাপার। মেয়েটি তখন বলল, জি হ্যাঁ স্যার, আমি আপনার প্রেমে পড়েছি এবং আমি আপনাকে ভালোবাসি সেই শুরুর দিন থেকেই। তারপর ওই দিন থেকে আমাদের প্রেমের গল্প এবং সূচনা হলো। আমি মেয়েটাকে অসম্ভব রকমের ভালোবাসতে লাগলাম। প্রায় নিয়মিতই সে আমার ঘরে আসতে লাগলো। আমি তার সঙ্গে নিয়মিত গল্প করতে লাগলাম। বেশিরভাগ দিন রাত্রেবেলা জেগেই আমি তার সঙ্গে গল্প করতাম এবং আমার কয়েকদিন পরে আমি সুস্থ হয়ে উঠলাম। আমার শরীরে যেসব জায়গায় ক্ষত ছিল সেই সমস্ত জায়গা আস্তে আস্তে সেরে উঠতে লাগলো। ও নিয়মিত আমার জন্য খাবার নিয়ে আসতো। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে খাবারগুলো নিয়ে আসতো সেই খাবারগুলো অনেক সুস্বাদু ছিল এবং আমার খেতে এত চমৎকার লাগতো যে এরকম দুর্দান্ত খাবার এর আগে আমি কোনোদিন খাইনি। সব মিলিয়ে মেয়েটার সাথে আমার সম্পর্ক বেশ গভীর হয়ে উঠল। ও নিয়মিত আমার সঙ্গেই ঘুমাতো এবং আমার সঙ্গেই থাকতো। এত পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম ওকে যে ওকে ছাড়া কিছুই বুঝতে পারতাম না। এমনকি দেখা যেত যে অনেকদিন আমি ক্লাস মিস করতে শুরু করলাম। মানে এমন হতো, ও রাত্রেবেলা আসতো, আসার পর নিজের হাতে খাবার খাইয়ে দিত। বেশিরভাগ দিনই নিজের হাতে খাইয়ে দিত এবং আমি খেতাম। তারপর ওর কোলে শুয়ে গল্প করতাম, বই পড়তাম। তারপর ও আমাকে ঘন ঘন চুমু খেত। মাঝে মধ্যে আমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক হতো, ওর সঙ্গে মেলামেশা করতাম। এমনকি রাত্রেবেলা বেশিরভাগ দিনই ওর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। ও আমাকে ওদের দেশে নিয়ে যেত। ওদের দেশের ওই জায়গায় একটা বিশাল আকৃতির গাছ আছে। সেই গাছের পাতা সবুজ নয়, গাছের পাতা একদম রক্তের মতো টকটকে লাল। আর সেই পাতা পেকে গেলে তখন পাতা হয়ে যায় একদম গাঢ় ধূসর বর্ণ। এরকম পাতা এর আগে আমি কখনো দেখিনি। ও তখন বলল যে এখানকার পাতাগুলো এরকমই। আর মজার বিষয় হচ্ছে পাতাগুলো যখন একদম শুকিয়ে যায় তখন সেই পাতাগুলোর রং সবুজ হয়ে যায়। ও তখন বলল জিনেদের জগতের বিষয়গুলো ভিন্ন, মানুষের জগৎ থেকে আলাদা এবং সব কিছু একটা অন্যরকম পরিবেশের মধ্যে দিয়ে চলে। বিষয়টা মজা না? আমি এগুলো দেখতেই মূলত এখানে যেতাম এবং ওর সঙ্গে বিভিন্ন জায়গায় উড়ে বেড়াতাম, বিভিন্ন জায়গায় খেলে বেড়াতাম। ওর সঙ্গে নানান সময় নানান জায়গায় যেতাম। আর যেদিন ভালো লাগতো না সেদিন ওর বুকের মধ্যে মাথা রেখে আমি নিজের ঘরে শুয়ে থাকতাম। এরকম করতে করতে প্রায় 1.5 বছর সেখানে কেটে যায়। আমার সেখান থেকে একদমই নড়তে ইচ্ছে করতো না। মূলত হচ্ছে ওইখানে যেন আমি সব কিছু ঘরবাড়ি করে ফেলেছিলাম এবং ওইখানে সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছিল আমার। 1.5 বছর কেটে যাওয়ার পর আমার একটা সমস্যা হতে শুরু করলো। সমস্যাটা এমন ছিল যে আমার শরীর শুকিয়ে যাচ্ছিল। মানে আমি বেশ স্বাস্থ্যবান ছিলাম, বেশ সুন্দর এবং স্মার্ট ছিলাম, কিন্তু আমার শরীর শুকিয়ে যাচ্ছিল। এটা আমার ওইখানকার অনেকেই বলেছে যে তোমার শরীর আস্তে আস্তে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে কিসের জন্য, ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি, চেহারার নিচে কালো দাগ পড়ছে। কালো দাগ পড়ার কারণ ওই যে আমি রাত্রে জাগি, বেশিরভাগ দিনই রাত্রে জেগে ওর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, ওর সঙ্গে মেলামেশা করতাম, ওর সঙ্গে শারীরিক সম্পর্ক হতো। ম্যাক্সিমাম টাইমেই প্রত্যেক দিন অসংখ্যবার হতো। এই সমস্ত কারণেই মেবি আমার শরীর হয়তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি ম্যাক্সিমাম দিনই ক্লাস বাঙ্ক করতে শুরু করলাম। মানে ক্লাস 1-2 হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে জয়েন করতাম। মানে ক্লাসটা প্রথম শিফট পিরিয়ডের ক্লাস নেওয়াই হতো না, দ্বিতীয় পিরিয়ডের ক্লাস অনেকদিন পুরোটাই মিস করতাম। দেখা যেত কেউ 10টা-11টা পর্যন্ত ঘুমাতাম। তো প্রিন্সিপাল আমাকে কমপ্লেন করলো যে কী ব্যাপার, তুমি ঠিকঠাক মতো অফিসে আসছো না কিসের জন্য, ক্লাস করছো না কিসের জন্য, আর তোমার শরীর এরকম নষ্ট হয়ে যাচ্ছে কিসের জন্য, তোমার কি তোর কোনো সমস্যা আছে নাকি, কোনো রোগে ধরেছে? আমি তখন বললাম না, আমার তো কোনো রোগে ধরেনি, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো বুঝতে পারছিলাম না, কিন্তু ওরা তো বুঝতে পারছিল যে আমার কোনো সমস্যা আছে এবং আমাকে নিশ্চয়ই কোনো খারাপ রোগে ধরেছে, যার কারণে আমি আস্তে আস্তে হয়তো শরীরগুলো ভেঙে পড়ছিল, শরীর নষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমার বাবা কোনোভাবে বিষয়টা জানতে পারলেন। আমার বাবা ছিল হচ্ছে পেশায় একজন ইমাম এবং তিনি মসজিদে ইমামতি করতেন এবং তিনি এই সমস্ত বিষয় সমস্ত কিছুই হচ্ছে কি আমাকে দিনদার করানোর জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু আমি মূলত নামাজ কালাম পড়তাম 5 ওয়াক্তই, কিন্তু অনেক সময় মিস হতো এবং তিনি আমাকে ধর্মশিক্ষাটাই বেশিরভাগ সময় দিয়েছেন। তবে সেই পথ থেকে সরে গিয়ে আমি যেরকম একটা জেনার কাজে লিপ্ত হয়ে গেছিলাম সেটা আমি বুঝতে পারছিলাম না। আমার বাবা এবং মা দুজনে আমার বাড়িতে আসলেন। বাসায় আসার পর আমার কিছুদিন সমস্যা হচ্ছিল, কারণ ও রাত্রেবেলা আমার এখানে আসতে পারছিল না। দিনের বেলা ওর সঙ্গে দেখা হতো না, বিশেষ করে যখন ক্লাস শেষ করে সন্ধ্যার পরে আমি বাইরে যেতাম, তো ওই টাইমটাতে ওর সঙ্গে আমার দেখা হতো। তো আমাকে তখন বলতে লাগলো যে তোমার বাবা মাকে এখান থেকে পাঠাও দ্রুত, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না বা রাতে তোমার সঙ্গে মিশতে পারছি না। কারণ আমার রুম ছিল এক রুমেই আমি ঘুমাতাম, বাবা মাকে উপরে দিয়ে আমি তখন নিচে শুতাম। তো সব মিলিয়ে আব্বা আম্মা কয়দিন এখানে থাকবে জানি না, তবে আব্বা কিছু একটা টের পেয়ে গিয়েছিল যে আমার এখানে নিশ্চয়ই কোনো কিছু 19-20 আছে,
কারণ অনেক আলামত ছিল যা টের পাওয়ার জন্য যথেষ্ট ছিল। আব্বা এক রাতে সত্যি সত্যি আমার এসব আবল তাবল বিষয় তিনি ধরে ফেললেন। কারণ হচ্ছে আমি যে ঘরের ভিতরে ছিলাম সেখান থেকে আমি বাইরে আসলাম। বাইরে এসে আমাদের উঠান যে ছিল সেই উঠানের সামনে আমি তখন সেই পরীটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম, মানে সেই জিনটার সঙ্গে। তখনই আব্বা বুঝে ফেললেন যে আমার সঙ্গে কোনো জিন আছে এবং আব্বা সরাসরি সেটা দেখলেন। জিনটাকে দেখে আব্বা তখন একটা দোয়া পড়ে সেটাকে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে জিনটা বললেন আমাকে ছেড়ে দে, কিন্তু আব্বা কোনোভাবেই তাকে ছাড়ছিলেন না। কিন্তু আমি সঙ্গে সঙ্গে গিয়ে আব্বাকে গলা চেপে ধরে অনেকটা উপরে তুলে ফেললাম এবং আব্বার সঙ্গে সঙ্গেই সেই জিনটাকে ছেড়ে দিতে বাধ্য হলেন এবং নিজেকে বাঁচানোর জন্য সে উঠে পড়ে লাগলেন। তারপর আব্বা খুব ভালোভাবে বুঝতে পারলেন যে আমার উপর কোনো জিনের আচর হয়েছে এবং সেই জিনটা আমাকে এই অবস্থা করেছে। তখন তিনি আমাকে জোর জবরদস্তি করে সেখান থেকে নিয়ে আসলেন এবং নিয়ে ঢাকায় চলে আসলো। ঢাকায় আসার পর আমি তো কোনোভাবেই রুমের ভিতরে থাকবো না, এক প্রকার পাগল প্রায় হয়ে গিয়েছি। আমার তো তার সঙ্গে দেখা করা লাগবে। মূলত সে আমার উপর বশ করেছে নাকি জাদু করেছে নাকি সত্যি সত্যি ভালোবাসার একটা আবেগ দিয়ে বেঁধে ফেলেছে আমি জানি না। তবে ওই সময়টাতে আমি যে কিঞ্চিত অসুস্থ ছিলাম সেটা আমি এখন বুঝতে পারি। আব্বা তার একজন বড় পীরকে ডেকে নিয়ে আসলেন, তার পরিচিত। ডেকে আনার পর সেদিন রাত্রেবেলা আমাকে এখানকার একটা খাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো। বেঁধে ফেলার পর সেই পরীটাকে সেখানে হাজির করা হলো যে কিনা আমাকে ভালোবাসতো এবং পছন্দ করত। তারপর সেই পরীটা সেখানে উপস্থিত হওয়ার পরে বলল যে তোরা খুব খারাপ করছিস, তুই ওকে ছেড়ে দে, আমি ওকে আমার সঙ্গে আমাদের জগতে নিয়ে যাব, আর ওকে আমি খুব ভালোবাসি, তোরা এরকমটা দয়া করে করিস না, আমাকে নিয়ে যেতে দে ওকে, ওকে আমি সত্যি খুব ভালোবাসি। কিন্তু সেই তান্ত্রিক কোনো কথা শুনলেন না। সেই পীর তখন আমার ওপর সেই পরীর যে ছায়া সেটাকে সরানোর জন্য সমস্ত ধরনের দোয়া দরুদ পড়তে লাগলেন এবং সেই পরীটাকে সেখান থেকে তাড়ানোর জন্য যত কিছু করা লাগে সমস্ত কিছু করলেন। যাওয়ার সময় আমার চোখের সামনেই সেই পরীটা বলে গেল যে তোরা আমাকে তাড়িয়ে ভালো কোনো কিছু করলি না, তবে আমি একদিন সত্যিই ফিরে আসব। আমার পেটে ওর সন্তান নিয়ে যাচ্ছি আমি, এবং এই সন্তান একদিন নিশ্চিত ওর কাছে ফিরে আসবে এবং আমিও ফিরে আসব। সেদিন তোদের কিছু করার থাকবে না, সেদিন ওকে সমেত আমরা ওকে এখান থেকে নিয়ে যাব। সেদিন কোনোভাবেই ঠেকাতে পারবি না, কারণ সেদিন ওর সন্তানের অধিকার থাকবে সব থেকে বেশি। এটা শুনে আমি হাওয়া করে কান্না করে দিলাম তখন সেখানে, কারণ আমি যে ওকে অনেক বেশি ভালোবাসতাম এবং আমার সন্তানকে নিয়ে ওইখান থেকে চিরদিনের জন্য বিদায় নিল। এই ঘটনার আজকে প্রায় 11 বছর পেরিয়ে গিয়েছে। পরবর্তীতে অবশ্য খানিকটা সুস্থ হয়েছি, স্বাভাবিক হয়েছি এবং আমার পরিবার থেকে বিয়ে দিয়েছে। কিন্তু সেই ঘটনা এখন পর্যন্ত আমার মনে দাগ কেটে আছে। আমার একটা সন্তান আছে পরের দেশে, সেটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় এবং আমার বিশ্বাস করতে এটা কষ্ট হয় যে আমার সন্তান আমার কাছে নেই এবং সে এখান থেকে চলে গিয়েছে। বর্তমানে আমার একটা ছেলে আছে, আরেকটা মেয়ের বয়স হচ্ছে 7 মাস। এই সব কিছু নিয়েই আমার সংসার। তবে এখন পর্যন্ত সেই পরিমেয়েটাকে আমি ভুলতে পারিনি। আমার পরিবারের লোকজন এমন না করলে পারতো, হয়তো এখন আমি সেখানে থাকতাম পরের দেশে এবং ওর সঙ্গে সংসার করতাম, এবং আমার সেই সন্তানটাকে সেখানে জন্মগ্রহণ করেছে কিনা তাও আমি জানি না। আর সে কি কোনোদিন আসবে? পরীটা যাওয়ার সময় বলে গিয়েছিল একদিন সে ফিরবে, তার সন্তান সমেত ফিরবে এবং আমাকে এখান থেকে নিয়ে যাবে। সেই দিনটার সম্মুখীন আমি হতে চাই না, কারণ সেই দিনটার সম্মুখীন হলে হয়তো আমার এই সন্তানরা তখন ভেসে বেড়াবে বা এদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হবে। এই কারণেই আমার আব্বা আমাকে সবসময় তাবিজ পড়তে বলেন এবং বলেন যে কোনো সময় যদি সেই জিনটা এসে তোকে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু তুই যাস না, আর এই তাবিজটা কখনো তোর হাত থেকে খুলবি না। সেজন্য আমি আমার হাতের ডানায় এখন পর্যন্ত সেই তাবিজ পড়ি। সম্ভবত সেই তাবিজের কারণেই পরীটা আসে না, নাকি এসে দূর থেকে দেখে চলে যায় আমি জানি না। তবে আমি সেখানে যেতে চাই না, কারণ বর্তমানে আমার শুধু সন্তান এবং স্ত্রীর প্রতি আমার অন্যরকম একটা মায়া চলে এসেছে। আমি সেই জিনিসগুলো অনেকখানি হয়তো ভুলে গিয়েছি, কিন্তু মাঝে মধ্যে মনে হলে কষ্ট হয়, খুব খারাপ লাগে। আমি আসলে এইসব জিনিস নিয়ে আছি খুব দোটানার মধ্যে। যদি এমন হয় যে সে কোনোদিন আসে, তখন সেদিন আমি কি করব সেটাই আমি এখন বসে বসে ভাবি এবং খুব খারাপ লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সেই দিনটা কখনোই না আসে। প্রিয় দর্শক, আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ঘটনাটাই তানিম পাঠিয়েছেন হচ্ছে রাজশাহী থেকে, রাজশাহীর পোবা থেকে। তো সেইখান থেকে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালাম এবং সে যেভাবে পাঠিয়েছিল সেরকমভাবে পড়ে শোনালাম। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো তানিমের জীবনের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। যারা আপনাদের জীবনের ঘটনা পাঠাচ্ছেন আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তখন কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম।